নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করছি কাঁচা আমের ভাজা মোরব্বা। এই ভাজা মোরব্বা তৈরির জন্য আমটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু আমটা ছোট, তাই 4 টুকরো করে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মেখে নিব। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিলে কি হয়, খুব সুন্দর করে তাড়াতাড়ি আমটাকে মেখে নেওয়া যায়। আমটা মেখে নিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা রেখে দিলে কি হবে, আমটায় লবণ আর হলুদটা খুব সুন্দর করে ঢুকে যাবে, আর আমের মধ্যে যে বাড়তি জলটা আছে সেটাও খুব সুন্দর করে বেরিয়ে আসবে। 2 ঘন্টা পর আমটাকে আমি এবার ছেঁকে তুলে নেব এই লবণ হলুদ জল থেকে। ছেঁকে তুলে নিলে জলটা আরও কিছুটা ঝরে যাবে, দিলে আচার তৈরির সময় খুব একটা বেশি জল বেরোবে না। আমি আমগুলোকে যে কোনো ছিদ্রযুক্ত পাত্রে তুলে নেব। যেহেতু ভাজা মোরব্বা, তার জন্য ভাজা মশলা লাগবে। ভাজা মশলার মধ্যে আমি এখানে নিয়েছি সাদা সরিষা, মৌরি আর জিরে, আর নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। এটাকে আমি সবার প্রথমে ভেজে নেব। ভাজার জন্য গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দেওয়ার পরে হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম মৌরি, জিরে আর সাদা সরিষা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা আমি এখানে ভাজবো না, এই তিনটেই হালকা আঁচে ভেজে নেব। ভাজাটা একেবারে কড়া করে ভাজবো না, এই মশলাগুলো হালকা মুচমুচে হবে, তখনই আমি নামিয়ে নেব। ঠিক এইভাবে রং হয়ে গেলেই এটাকে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরেই গুঁড়ো করে নেব। গুঁড়োটা একদম ধুলোর মতো গুঁড়ো করব না, একটু দানা থাকবে। এবার আচার তৈরির পালা। আচার তৈরির জন্য এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরিষার তেল। এই আচারটা তৈরির জন্য খুব বেশি পরিমাণ তেল লাগে না। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ঠিক এইভাবে রং হয়ে এলে এর মধ্যে এবার আমের টুকরোগুলো দিয়ে দেব। আমের টুকরো দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম করে দিলাম। মিডিয়াম করে দিয়ে অনবরত আমের টুকরোগুলো নাড়াচাড়া করব। আমি অল্প অল্প পরিমাণ আমের টুকরো দেব না, সবগুলো একসঙ্গে দিয়েই এই আমের আচারটা তৈরি করব। আমের আচার খুব ভালো করে সারা বছর ধরে রাখতে গেলে আমটাকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে, নচেত আমের মধ্যে যদি রস থেকে যায় তবে আচারটা ঠিকঠাক থাকবে না। আচারটা থেকে এমন একটা বিশ্রী গন্ধ উঠে, এটাকে খুব বেশি দিন খাওয়াও যাবে না। সেই জন্য আমের যে কোনো মোরব্বা, আচার বা টকঝাল মিষ্টি আচার, ভাজা মোরব্বা যত রকমই আছে, আগে আমটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আঁচে এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিয়েছি। দেখেই মনে হচ্ছে আমটা বেশ সুন্দর করে গলতে শুরু করেছে। এইভাবে আরও অনেকটা সময় ধরে আমটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। দরকার পড়লে খুন্তি দিয়ে চেপে চেপে আমগুলোকে ঠিক এইভাবে ভেঙে নিতে হবে, দিলেই খুব সুন্দর করে গলে যাবে। এখন আমটাকে দেখে মনে হচ্ছে একদম ঘেঁটে বিশ্রী হয়ে গেছে আচারটা, কিন্তু না, আচারটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন দেখতে কতটাই সুন্দর থাকবে, আর একটা আম আরেকটা আমের সঙ্গে লেগে থাকবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে এটা। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা এতে অনেকটা পরিমাণই লাগবে, যেহেতু আমের স্বাদ অনুযায়ী এটা চিনি দিতে হবে। মিষ্টি মোরব্বা, তাই এটা চিনিটা অনেকটা পরিমাণ লাগবে। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করে চিনি আর আমটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম এবার বাড়িয়ে দিতে হবে। আমের মধ্যে চিনি দিয়েছি, এবার চিনিটা গলে অনেকটাই নরম হয়ে যাবে, আর চিনির রসটা অনেকটাই বেশি হয়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করতে হবে।
অনেকটা সময় ধরে এইভাবে নাড়াচাড়া করছি। চিনি দেওয়ার পরে বেশ অনেকটাই নরম হয়ে গেছিলো আর রসটাও বেড়ে গেছিলো। অনবরত ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়ে অনেকটা ঘন করে নিয়েছি। আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা। মশলাটা দিয়ে তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই মশলাটা একদম গুঁড়ো করে নিইনি, একটু দানা আছে। আর এই দানা মশলাটা মুখে পড়লে খুবই সুন্দর লাগে আচার খাওয়ার সময়। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে অনবরত নাড়াচাড়া করব। এই লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, আচারের রঙটা খুব সুন্দর লাগে, সেই জন্য এই লঙ্কার গুঁড়োটা দেওয়া। আর আচার শুনলে ছোটদের জিভে তো জল আসেই, সেই জন্য এর মধ্যে শুকনো লঙ্কা কয়েকটা কেটে দিয়েছি। কেটে দিলে কি হবে, যে যার মতন অনুযায়ী বড়রা এই গোটা যে লঙ্কা কাটা আছে সেই কাটা লঙ্কা নিয়ে খেতে পারবে, এর মধ্যে খুব বেশি ঝাল হবে না। আচারটা আরও অনেকটা সময় ধরে হবে। এই আমের যে কাতটা এতটাই নরম লাগছে, এটা বেশ অনেকটাই ঘন হয়ে যাবে আর বেশ অনেকটাই কমে যাবে। আচার থেকে তেলটাও ছেড়ে আসবে। দিলেই আচারটা পুরোপুরি তৈরি হবে। অনেকটা সময় ধরে ধৈর্য ধরে আচারটা তৈরি করতে হবে। আমের যে কটা আমি আচারের রেসিপি দিয়েছি, ঠিক সেইভাবে যদি আচারগুলো তৈরি করে নেওয়া যায়, সারা বছর ধরে আচারগুলোকে সংরক্ষণ করে রাখা যায়। আর আচার আমরা তৈরি করি সারা বছর ধরেই খাবো বলে, এই কয়েকটা মাসের জন্য নয়। আচারটা যতটা সুন্দরভাবে তৈরি করা হবে, সারা বছর ধরে সংরক্ষণটাও সেইভাবে হবে। এটাকে খুব বেশি রোদে দেওয়ার ঝামেলাও থাকবে না। কোনো হাতে আচার বের করলে আচার একেবারে নষ্ট হবে না, খুব সুন্দরভাবে থাকবে। সব সময় ব্যবহার করা হবে যে আচারটা, সেটা থাকবে একটা যে কোনো অন্য কৌটোয়। আর যেটা সারা বছর ধরে থাকবে সেটা থাকবে কাঁচের জারে। দিলে আচারটা খুব সুন্দর থাকে। তবে আমের যে কোনো মিষ্টি আচার তৈরি করতে হলে ঠিক এইভাবে যদি আমটাকে গলিয়ে না নেওয়া যায়, তবে আমের মধ্যে রস থেকে যাবে, আর রস থাকলেই আমের আচার নষ্ট হবেই। ঠিক এইভাবে পুরোপুরি গলিয়ে নিয়ে অনেকটা সময় ধরে আমের আচারটা তৈরি করতে হবে। দিলে আমের মধ্যে একদমই রস থাকবে না। আর অনেকটা সময় ধরে ঠিক এইভাবে নাড়াচাড়া করে আচারটা তৈরি করতে হবে। এর মধ্যে যতবারই খুন্তিটা নাড়া দিচ্ছি, আমের মধ্যে থেকে বাষ্প বেরোচ্ছে। ঠিক পুরোপুরি বাষ্প বেরোনো বন্ধ হয়ে গেলে তখনই আচারটা ঠিকঠাকভাবে তৈরি হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ। আমের মধ্যে লবণ মেখে রেখেছিলাম, আর লবণ দিইনি। সেই লবণই অনেক সময় হয়ে যায়, এতে মনে হচ্ছে অল্প একটু লবণ কম, সেই জন্য আমি এতে খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণটা সবসময় ঠিকঠাকভাবে দেখে দিতে হবে, নচেত লবণের পরিমাণ বেশি হয়ে গেলে আচারটা একটুও ভালো লাগবে না খেতে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করছি, দেখেই বোঝা যাচ্ছে এবার প্রায় তৈরি হয়ে এসেছে। এবার আচার থেকে তেল ছাড়তে শুরু করেছে। তেল যখন ছেড়ে দিবে তখনই মনে হবে আচারটা প্রায় তৈরি হয়ে এসেছে। তবুও আরও কিছুক্ষণ আমি এটাকে এইভাবে নাড়াচাড়া করব। এখন আচারটা দেখেই বোঝা যাচ্ছে আচারটা প্রায় তৈরি হয়ে এসেছে। আচারটাকে যদি ডুবো তেলে করা যেত আচারটার মধ্যে, তবেও রস থাকতো, কিন্তু এইভাবে তৈরি করলে আচারের মধ্যে একটুও রস থাকবে না। প্রথমে আচারটা দেখে মনে হচ্ছিল একেবারে ঘেঁটে কেমন হয়ে গেছে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে এক একটা আম পুরোপুরি তৈরি হয়েছে খুব সুন্দর করে। কারোর সঙ্গে কেউ গায়ে লেগে নেই, বেশ সুন্দর করে একে একে সবাই আলাদা আছে। একেবারে লোভনীয় আচার তৈরি হয়ে এসেছে। এর আগের ভিডিওতে আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টির রেসিপি দিয়েছিলাম, আর আজকে দেব
ভাজা মোরব্বা। আর আমের এই প্রত্যেকটা আচারের স্বাদ আর গন্ধ দুটোই আলাদা হবে। সেই জন্য একটা আচারের স্বাদ আরেকটা আচারের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। তাই এই আমের সময় আমের প্রত্যেকটা আচার তৈরি করে নেওয়াটাই খুবই ভালো। আমের ভাজা মোরব্বা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আচারটা পুরোপুরি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পরে তারপরেই কাঁচের যে কোনো পাত্রে পুরে রাখতে হবে। আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ অনেকটা জমাট হয়ে গেছে। এখন দেখে আরও মনে হচ্ছে একটা আমের টুকরো আরেকটা আমের টুকরোর সঙ্গে একদম লেগে নেই। খুব সুন্দরভাবে পুরো আচারটা তৈরি হয়েছে, একটুও নরম নেই, খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এক্কেবারে লোভনীয় আমের ভাজা মোরব্বা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবশেষে আচারটাকে এইভাবে কাঁচের জারে পুরে আমি রেখে দিলাম সারা বছরের জন্য।